প্রেম হচ্ছে আপনি রেডি হয়ে সবচেয়ে সুন্দর অবস্থানে সবচেয়ে সুন্দরভাবে আপনার প্রেমিকার সঙ্গে দেখা করতে যাচ্ছেন। আর ভালোবাসা হচ্ছে সকালে ঘুম থেকে উঠতেছেন আপনার সর্বোচ্চ খারাপ অবস্থায়, মুখ থেকে ব্যাদ ব্রেথ আসতেছে, ওই অবস্থানে একটা মানুষকে পছন্দ করা। শুটিং করতে গিয়ে নিজের ফার্স্ট লাভের কথা মনে হয়েছিল? সত্যি বলবো, হ্যাঁ, একদম না। মিনমিন পান্ডার ব্যাগ থেকে টাকা চুরি করে সবাইকে ট্রিট দেয়। সো এই জিনিসটা আসলে আমি করতাম অনেক। নীলা স্টুডেন্ট হিসেবেও দুষ্টু, ব্যক্তি জীবনেও দুষ্টু। তৌসিফ ভাই আমাকে অনেক ভূতের ভয় দেখাইছে। হুমায়ুন আহমেদ স্যার উনি আসলে সবাইকে আয়োজন করে ভয় দেখাইতেন। পর নীলা ওইখানেই গন, আর নিউজ এটাই আসবে যে শুটিং করতে করতে নায়িকা মরে গেছে। ফার্স্ট লাভ নামের মধ্যেই যেমন সরলতা, গল্পে রয়েছে প্রথম প্রেমের মিষ্টি টান, দ্বিধা, দূরত্ব আর আকর্ষণের সহজাত রোমান্স। নাটকটি প্রকাশের পর থেকেই দর্শকের মাঝে দারুণ সাড়া। নতুন জুটিকে ঘিরে বইছে প্রশংসার বন্যা। কিভাবে তৈরি হলো এই রসায়ন, পর্দার বাইরে তাদের সম্পর্কটা কেমন, আর ফার্স্ট লাভের সাফল্যকে তারা দেখছেন কোন চোখে, সব প্রশ্নের উত্তর খুঁজতেই আজ মুখোমুখি তৌসিফ মাহবুব ও শাম্মী ইসলাম নীলা। দুজনের অনুভূতি, অভিজ্ঞতা আর অজানা গল্প নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি নিয়াজ শুভ। দুজনের প্রতি অনেক বেশি মুগ্ধতা নিয়ে আজকে আমি বসেছি। গতকাল আমি নাটকটি দেখছিলাম। যখন আমি নাটকটি দেখলাম তখন আমার সেই সময়টার কথা মনে হচ্ছিল এবং আমার মনে হচ্ছিল আমিও সেই টিমের একজন, কক্সবাজারে আমিও তাদের সঙ্গে ঘুরছি। এই গল্পটা তো আসলে আমাদের প্রত্যেকের জীবনের। তো যখন আসলে এই নাটকটা আপনারা চুজ করলেন যে কাজটা আপনি করবেন, তো প্রথমে গল্পের কোন বিষয়টা আপনাকে ক্যাচ করেছিল যে কারণে আপনার মনে হচ্ছে এই নাটকটা আমার করা উচিত? প্রথমত এত প্রশংসার দাবিদার আসলে আমাদের ডিরেক্টর হাসিব হোসেন রাকি, যে এই অসাধারণ গল্পটি আমাদের পর্যন্ত নিয়ে আসছে। এবং গল্পটি চুজ করার একটি বড় কারণ হচ্ছে গিয়ে শাম্মী ইসলাম নীলা, যে ও এটাতে অভিনয় করতে যাচ্ছে। সো ওর প্রথম কাজ, এবং এই কাজটার সঙ্গে আমার কাছে মনে হয়েছে যে এই গল্পটি পারফেক্ট। দিস ইজ দ্য ওয়ান দ্যাট আই থিঙ্ক শি শুড স্টার্ট উইথ। বাকিটা আই থিঙ্ক নীলা বলবে। নীলার কি মনে হয়েছিল? আমারও মনে হয়েছে যে গল্পটা আসলে আমার সাথে অনেক যায়, আর আমি অনেক কানেক্টও করতে পারি। আর বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে আমার অনেক বন্ধু বান্ধবের জীবনের থেকেও মনে হচ্ছে যে কিছু সময় এখানে আসলে আমি দেখতে পাই। তো সবকিছু নিয়ে আমার মনে হচ্ছে যে না, আসলে এটা আমার জন্য যেহেতু প্রথম কাজ, অ্যাক্টিং করাটাও আমার জন্য আরেকটু ইজি হবে, যেহেতু আমি কানেক্ট করতে পারছি স্টোরিটার সাথে। আর আমি আসলে এইরকমই কিছু একটা খুঁজছিলাম যেখানে আসলে শুধু যে প্রেম তা না, সেখানে বন্ধুত্ব থাকবে, মারামারি থাকবে, যেখানে ভাইয়া আসলে অলরেডি একটা থাপ্পড় দিয়েছে দেখতেই পাচ্ছেন। তো সবকিছু মিলে আমার আসলে গল্পটা খুব ভালো লেগেছিল, মনে হচ্ছিল যে না, কানেক্ট করার মতো। তো এখান থেকেই। আচ্ছা, যেহেতু প্রথমবার জুটি বাঁধা দুজনে, কিন্তু দুজনের কেমিস্ট্রি, বিশেষ করে যখন আমি কমেন্ট সেকশনগুলো দেখছিলাম, দুজনের কেমিস্ট্রি নিয়ে কিন্তু দর্শকের অনেক আগ্রহ, এবং অনেকে বলছে যে তাদেরকে একসঙ্গে আরও অনেক কাজে চায় তারা। সেটা তো আসলে পরবর্তীতে জানা যাবে যে আসলে একসঙ্গে আমরা আপনাদেরকে পাবো কিনা। কিন্তু এই কেমিস্ট্রিটা কিভাবে আপনারা এত সুন্দরভাবে সহজভাবে তুলে ধরলেন? I always believe in this line that practice makes a man perfect. So chemistry একটা প্র্যাকটিস হয় কি, যে রিয়েল লাইফ কেমিস্ট্রি যাদের হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা প্রেমিক প্রেমিকা যেটাই বলেন, এই কেমিস্ট্রিটা কিন্তু মন থেকে তৈরি হয়। তারপর একসঙ্গে থাকতে থাকতে হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে একটা কেমিস্ট্রি চলে আসে, যে কার কি পছন্দ, কেউ হাত উঁচা করলে পানি চাচ্ছে না কফি চাচ্ছে, এটা বুঝে নেওয়া। সো এটা ইস লাইফ, রিয়েল লাইফ প্র্যাকটিস। এটা আমরা বুঝি না, এটা আমরা সাবকনশিয়াসলি করি প্রতিদিন। বাট স্ক্রিনের সামনে কনসিয়াসলি করতে হবে, সেটা বুঝে করতে হবে। সো এই বোঝার জন্য আমাদেরকে কেমিস্ট্রি প্র্যাকটিস করতে হয়েছে, মানে আমাদেরকে স্ক্রিপ্টের রিহার্সাল করতে হয়েছিল অনেক। সো আমরা এই স্ক্রিপ্টের প্রচুর রিহার্সাল করেছি। ওখানে কিভাবে কথা বলবো, কোন ডায়লগে হাত তুলবো, কোন ডায়লগে চোখ কীভাবে আমরা এক্সপ্রেশন দিব, এই সব কিছু আসলে অনেক দিন প্র্যাকটিস করেছি। অনেক দিন এখানে আসলে ডান হাত ধরবো না বাম হাত, সবকিছু আমরা একদম পরিমাণ মতো প্র্যাকটিস করেছি, যাতে আমরা অ্যাকচুয়ালি সেটে যে জাস্ট ডেলিভারি দিতে পারি। অ্যান্ড আই থিঙ্ক আমাদের ডেলিভারিটা মানুষ সোফার পছন্দ করছে, অ্যান্ড ভালো ভালো রিভিউ পাচ্ছি। ভালোই লাগছে সবকিছু মিলিয়ে। তৌসিফ ভাই, আপনার কাছে এই প্রশ্নটা বিশেষভাবে, যখন আপনি এই ক্যারেক্টারটা করছেন বা যখন একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট হিসেবে আপনি পর্দায় নিজেকে তুলে ধরছেন, এবং এই ধরনের একটা গল্প, যে গল্প দেখলে মনে হয় আমাদের প্রত্যেকের জীবনের একটা গল্প, তো আপনি কি আপনার সেই পেছনের লাইফটাতে ফিরে গিয়েছিলেন বা মনে পড়তো সেই মুহূর্তগুলো ইউনিভার্সিটির? অবশ্যই।
স্ক্রিপ্টের অনেকগুলো জায়গা দেখা গেছে আমরা নিজেরা সবাই সবার ইউনিভার্সিটির মোমেন্টস মনে করে সেগুলা পিক করেছি। যেরকম একটা সিন আছে, মিনমিন পান্ডার ব্যাগ থেকে টাকা চুরি করে সবাইকে ট্রিট দেয়। সো এই জিনিসটা আসলে আমি করতাম অনেক বেশি। আমার এরকম ফ্রেন্ডদের কোথায় টাকা রাখতো কোথায় আমি জানতাম, ওইটা দিয়ে ওদেরকে খাওয়াতাম। খাওয়ানোর পরে হচ্ছে গিয়ে সবাই থ্যাঙ্কস দেওয়ার পরে আমি বাসায় যাওয়ার পরে বলতাম যে আসলে থ্যাঙ্কসটা তোকে দেওয়া উচিত, তোর ব্যাগ থেকে টাকাটা নিয়ে তোরা খাওয়াই, এরপরে তো গালাগালি আমি চাপি। আচ্ছা, এই যে ট্যুরে যাওয়ার যে প্ল্যান, ইউনিভার্সিটি লাইফে এভাবে আপনি প্ল্যান করতেন? প্রতিদিন প্ল্যান করতাম। আমার ভার্সিটি লাইফ অনেক মজার ছিল এবং এটা শুনে আপনার ট্যুরের স্টুডেন্টরা খুব ইন্টারেস্টিং গল্প যদি আমরা জানতে চাই। আমার স্টুডেন্ট লাইফের কাজ ছিল 5 দিন আমি সকালে উঠে ভার্সিটি যেতাম, দুপুরে এসে আমি একটা কোচিং সেন্টারে টিচার ছিলাম, আমি পড়াতাম বিকাল পর্যন্ত। সন্ধ্যা থেকে আমি মিউজিক করতাম, মিউজিশিয়ান ছিলাম। তারপর আমি গেমিং করতাম, কাজ আমি গেমস খেলতাম। এগুলো করে 5 দিন আমি অনেক হার্ডওয়ার্ক করতাম। এরপরে থার্সডে নাইট ওই 5 দিনে যে ইনকাম ওইটা দিয়ে কক্সবাজার চলে যেতাম বাসে করে। ও ফ্রাইডে স্যাটারডে আমার কক্সবাজার থাকতে হবে। আমার মানে পুরো ভার্সিটি জানতে হচ্ছে তহসিল তো ফ্রাইডে স্যাটারডে মানে কক্সবাজার। সো ওর সঙ্গে কে যাবে, মানে নেক্সট সব আমার ফ্রেন্ড আমার সাথে বুকিং দিত যে মামা আমি তোর সাথে যাবো নেক্সট উইক, আমার নিয়ে যাই কিন্তু এরকম হবে। তো আমি চুজ করতাম যে না তোকে নেওয়া যাবে না, তোকে নেওয়া যাবে, এরকম করে। সো এই ট্যুর ব্যাপারটা সবসময় আমার ক্যাম্পাসে আমি শুরু করতাম। আচ্ছা, এবার একটু নীলার কাছে আসতে চাই যে নাটকে যখন প্রথমবার নীলাকে দেখলাম, খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ভাবটাও সেরকম, এবং বিষয়টা এমন সে ভাজা মাছ উল্টে খেতে জানে না। আসলে নীলা ব্যক্তি জীবনে স্টুডেন্ট বা এই ইউনিভার্সিটি লাইফটাতে কেমন ছিল? নীলা স্টুডেন্ট হিসেবেও দুষ্টু, ব্যক্তি জীবনেও দুষ্টু। আর এই ক্যারেক্টারটা এত ভদ্র, এত চুপচাপ, আমার সব থেকে মনে হয় এটা ডিফিকাল্ট। মানে আমার যদি কোনো, আমি বলবো যে না, ফার্স্ট কাজ হিসেবে অনেকে ভাবতে পারে যে আচ্ছা ঠিক আছে ও একটু চুপচাপ ছিল বা অল্প কথা বলেছে, কিন্তু এটা আসলে আমার ক্যারেক্টার একদম অপোজিট। তো আমার জন্য ক্যারেক্টারটা বিশ্বাস করে ওইখানে চুপচাপ থেকে থেকে চোখ দিয়ে অ্যাক্টিং করে আসলে মানুষকে বোঝানোটা একটু ডিফিকাল্ট ছিল। বাস্তব নীলা আসলে অনেক দুষ্টু, অনেক চঞ্চল, অনেক মিশতে পছন্দ করে মানুষের সাথে। আর অনেক দেখা যাচ্ছে বাস্তব নীলা হচ্ছে গিয়ে অনেক বন্ধু, যেটা অনেকটা পান্ডা হচ্ছে আমার ক্যারেক্টার। মানে আমি আমার বন্ধুদেরকে মারতাম টারতাম, অনেক কিছু করতাম। তো এখানে আসলে স্টুডেন্টটাও দেখা যাচ্ছে আমি সবার অ্যাসাইনমেন্ট করে দিচ্ছি, ওইখানে দেখা যাচ্ছে আমি ফ্রেন্ড বানাতাম যাতে আমার অ্যাসাইনমেন্ট কেউ করে দেয়। তো অনেকটাই উল্টো। আই এগ্রি, এবং বিকজ কমপ্লিটলি আমরা শুরুর দিকে যখন তো স্ক্রিপ্টে ডায়ালগ হচ্ছে ও শুধু একটা লাইন দিবে, দিলে একটা লাইন দিতে পারে না, ও একটা লাইন দিয়ে ওর সঙ্গে আরও 4টা লাইন অ্যাড করতে হবে, কারণ ওর অনেক কথা বলার অভ্যাস। সো ওকে আমি বারবার বোঝাচ্ছিলাম দেখো বাস্তব নীলা অনেক কথা বলতে পারে, কিন্তু চরিত্রের নীলা একদম কথা বলে না। ও ইন্ট্রোভার্ট একটা মেয়ে, ও ভালো স্টুডেন্ট, পড়ালেখায় মনোযোগী। ওর জীবনে একটা প্রীতম চলে আসে, ওটা যাতে আসার পর মানুষের যাতে ক্রাইসিসটা ফিল হয়। তো ও যদি বেশি কথা বলে তাহলে প্রীতম একটা না 10-15টা চলে আসবে, সমস্যা আছে। সো বাট শি ওয়ার্ক রিয়েলি হার্ড। আসলে ও অনেক কষ্ট করেছে ক্যারেক্টারটার জন্য, স্পেশালি অনেক কষ্ট করে চুপ থেকেছে। হ্যাঁ, অনেক চুপ থাকতে হয়েছে। তার মানে নীলার একটা ভালো অভিজ্ঞতা হয়েছে কিভাবে চুপ থাকতে হয়। আর তৌসিফ ভাইয়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ছিল? কি শিখলেন তৌসিফ ভাইয়ের কাছ থেকে? যেহেতু আমার প্রথম কাজ, এমনিও আমার জন্য অনেক ইন্টারেস্টিং ছিল ব্যাপারটা। আর তার মধ্যে তো ভাইয়ার, অবশ্যই আমি সব জায়গায় বলেছি যে হি ইজ ভেরি হার্ড ওয়ার্কিং অ্যান্ড ভেরি ডেডিকেটেড। অ্যান্ড অ্যাকচুয়ালি এই পুরো কনসেপ্টটা বের করে নিয়ে আসা থেকে শুরু করে এখনও যে আপনাদের সাথে কথা বলছি, সব কিছুর প্ল্যানিংয়ের আসলে মাস্টার মাইন্ড সেই। তো এখন তো আমি তাকে আপাতত মাস্টার মাইন্ড ডাকতেছি, মানে সে সব কিছু চিন্তা ভাবনা করে করেছে। তো এটার জন্যই আসলে এখন আমরা রেজাল্টটা দেখতে পারছি, ভেরি ফ্রুটফুল। অ্যান্ড আগামী তো চাই ভাইয়ার সাথে কাজ করতে, কারণ ভাইয়া আসলে আমার কাছে মনে হয়েছে যে নিউ কামার হিসেবে আমাকে ওইভাবে সে ট্রিট করেনি। সে আমাকে কতটুকু ইজি করে দেওয়া সম্ভব বা আমাকে ক্যারেক্টার যেটা দিয়েছে, প্রথম দিকে হচ্ছে গিয়ে যখন ভাইয়ার সাথে আমার ইন্টারাকশন হতো সে আমাকে এরকমই দেখেছে, চুপচাপ নিরিবিলি। তো আস্তে আস্তে যখন আমি কথা বলা শুরু করেছি তখন সে বুঝেছে না ঠিক আছে, নীলার অনেকগুলো ভার্সন আছে, বাট এই ক্যারেক্টার জন্য এইটাই রাখি। তো সে যে এটা ফিল করে এই জিনিসটা আমার ভিতর থেকে নিয়ে আসতে পেরেছে, এটার জন্য আসলে আমি গ্রেটফুল। অ্যান্ড অডিয়েন্সও এই ক্যারেক্টার, এরকম ক্যারেক্টার অনেক দেখতে চায়, বিকজ এটা আসলে সব থেকে ইনোসেন্ট ক্যারেক্টার। প্রত্যেকটা ছেলে একটা মেয়েকে এভাবেই ড্রিম করে। তো ভালোই লাগছে সবার ড্রিমের ক্যারেক্টার হতে পেরে। কিন্তু
তৌসিফ ভাই হার্ডওয়ার্ক করে, সেটা যারা ইন্ডাস্ট্রিতে আছে তারা জানে এবং তার দর্শকরা সেটা বিশ্বাস করে, স্ক্রিনে সে সেটি দেখিয়েছে। কিন্তু তৌসিফ ভাইয়ের এমন একটা গুণের কথা বলেন যে গুণটা আপনাকে আসলেই মুগ্ধ করে, এই হার্ডওয়ার্ক ছাড়া। হার্ডওয়ার্ক ছাড়া আমি যদি বলি, এটা আমি আরো বলেছি যে দেখা যাচ্ছে যে বিভিন্ন কাজে আমার যেমন বাইরে থাকলে দেখা যাচ্ছে যে নামাজটা স্কিপ চলে যায়, ডিফিকাল্ট মেয়েদের জন্য, বাট ভাইয়া ঝড় তুফান যাই যাক তার নামাজটা কখনো সে ছাড় দেয় না। তো ওইখান থেকে আসলে আমারও রিয়েলাইজেশন হচ্ছে যে যতই কঠিন হোক বা সেট, সারা রাত জেগে থেকেও কাজ মানে নো ম্যাটার হোয়াট ইট ইজ, আপনি চাইলে নামাজটা ক্যারি করতে পারবেন বা নামাজটা পড়তে পারবেন। তো ওই জিনিসটা আসলে আমার কাছে মনে হচ্ছে যে এই জিনিসটা আমিও চাই যে যাতে আমিও আস্তে আস্তে, যেহেতু কাজের মধ্যে এখন আমার আরো থাকতে হবে, বাইরে বাইরে অনেক কাজ থাকবে, তো এটা নিয়ে একটু চিন্তিত ছিলাম, কিন্তু তাকে দেখে মনে হচ্ছে যে না, চাইলে আসলে সবকিছুই সম্ভব। তৌসিফ ভাই, আপনার তো একটা দীর্ঘ সময়ের অভিজ্ঞতা আছে, নীলার মধ্যে কতটুকু সম্ভাবনা দেখছেন আপনি? পুরোটুকুই। এবং এখন না, প্রথম দিন থেকেই আমি মানে আই উইশ হার অল দ্য বেস্ট। এবং ও যতই আপনারা বলছেন নিউ কামার, শি ইজ নট এ নিউ কামার। ও আসলে স্ক্রিনে হয়তো নাটক হিসেবে প্রথম এসেছে, কিন্তু ও তো 2023-তে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হয়েছে, এবং এর আগেও ওর অনেক অ্যাচিভমেন্ট আছে। অ্যান্ড অ্যাচিভমেন্ট মানে এটাই না যে হাতে ক্রেস্ট তুললাম, অ্যাওয়ার্ড তুললাম। এটা অ্যাচিভমেন্ট মানে লাইফে একটা এক্সপিরিয়েন্স করা কোনো কিছু। ও লাইফে অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা যখন লাইফে অনেক এক্সপিরিয়েন্স করি তখন আমরা এক্সপিরিয়েন্সড হই। আপনি দেখবেন কোনো চাকরির ইন্টারভিউতে আপনি কত জিপিএ কত, এটার চেয়ে বেশি ইম্পর্টেন্ট দেখে আপনি কত এক্সপিরিয়েন্সড। তো এক্সপিরিয়েন্স রিয়েলি ম্যাটার্স। অ্যান্ড বিকজ অফ আর এক্সপিরিয়েন্স ও এই ক্যারেক্টারটা, নীলা ক্যারেক্টারটা বলেন বা সামনে হয়তো যে ক্যারেক্টারগুলো করবে সেগুলি খুব চমৎকারভাবে ধরতে পারবে। বিকজ শুরুর দিকে আমিও যখন অভিনয় শুরু করেছিলাম তখন আসলে আমাদেরকে বাই মেমোরি অভিনয় করতে হতো, যে একটা কষ্টের দৃশ্য করব, তো কষ্টটা যাতে রিয়েল হয় তখন সিনিয়ররা আমাদেরকে সাজেস্ট করতো যে তোমার জীবনের একটা কষ্টদায়ক মেমোরি মনে করো। তো সেটার জন্য তো মেমোরি থাকতে হবে, সেটার জন্য সেই এক্সপিরিয়েন্স থাকতে হবে, যেটা নীলার মধ্যে অনেক আছে। এবং আবার দেখা যায় কি সবার এক্সপিরিয়েন্স থাকে, কিন্তু সেটা ইউজ করতে জানতে হয়। ও সেটাও জানে। সো আসলে আমাকে এত বাহবা দেওয়ার কিছু নাই বা থ্যাঙ্কস দেওয়ার কিছু নাই। ও শি হার সেলফ ইজ অ্যান অসম পার্সন, অ্যান্ড ওই অসম পার্সনটাকে স্ক্রিনে শুধু একটু ছোট্ট করে আমি দেখাতে পারছি তৌসিফ মাহবুব অ্যান্ড হাসিব হোসেন রাখি, অফকোর্স। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আই এম ভেরি গ্রেটফুল ফর বোথ অফ ইউ। কিন্তু তৌসিফ ভাই, আরেকটা বিষয় আপনার কাছে জানার আছে, যেটা হচ্ছে আমাদের অনেকের জীবনে প্রেম আসে, কিন্তু ভালোবাসা সবার প্রতি হয়তো বা থাকে না, রাইট, যেটা আমরা এই গল্পের মাধ্যমেও দেখেছি, রাইট। একটা জায়গায় বলেছেন। তো এই যে ফার্স্ট লাভ, প্রথম কারোর প্রতি ভালোবাসা বা ভালো লাগা, সেটার অনুভূতি তো অন্যরকম। কিন্তু আপনার কাছে যদি জানতে চাই, আপনি প্রেমটাকে কিভাবে দেখেন আর ভালোবাসার মিনিংটা আসলে আপনার কাছে কি? প্রেম ভালোবাসা তো আমরা সবসময় এক করে ফেলি, কিন্তু প্রেম আর ভালোবাসার মধ্যে পার্থক্য আছে। প্রেম ইজ ভেরি শর্ট লিভড, আর ভালোবাসা হচ্ছে চিরকাল। প্রেম কেন শর্ট লিভড একটা উদাহরণ দিয়ে বলি। প্রত্যেকটা নিউলি ম্যারিড কাপল দেখবেন বিয়ের পরে একটু প্রবলেম ফেস করে। ওই জায়গাটা হচ্ছে গিয়ে যখন প্রেম থেকে ভালোবাসায় পরিণত হচ্ছে। প্রেম হচ্ছে আপনি রেডি হয়ে সবচেয়ে সুন্দর অবস্থানে, সবচেয়ে সুন্দরভাবে আপনার প্রেমিকার সঙ্গে দেখা করতে যাচ্ছেন বা আপনার প্রেমিকা আপনার সঙ্গে দেখা করতে আসছে। আর ভালোবাসা হচ্ছে সকালে ঘুম থেকে উঠতেছেন আপনার সর্বোচ্চ খারাপ অবস্থায়, মুখ থেকে ব্যাড ব্রেথ আসতেছে, ওই অবস্থানে একটা মানুষকে পছন্দ করা। এটা হচ্ছে আমার কাছে প্রেম আর ভালোবাসার ডিফারেন্স। এই নাটকে শুটিং করতে গিয়ে নিজের ফার্স্ট লাভের কথা মনে হয়েছিল? সত্যি বলবো, হ্যাঁ, একদম না, একদমই না। আর নীলার ক্ষেত্রে? না, আসলে এখানে আমার থেকে বেশি আমার বন্ধুদের অনেক কিছু স্টোরি মিলে যায়। তো তো আমি শুট করছিলাম আর ওদেরকে ফোন দিয়ে বলছিলাম যে হ্যাঁ, এখন তোমার ওই সিনের ওই পার্ট আমি করতে যাচ্ছি, তো রেডি থেকো, এটা তো দেখবা। তো এইভাবে আসলে ওদের সাথে বেশি কানেক্টেড হয়, আমার সাথে খুব কম। আচ্ছা, এই যে আপনাদের জুটির প্রথম কাজ দর্শক এত ভালোভাবে গ্রহণ করছে, এবং বিশেষ করে মন্তব্যের ঘরে আমরা তো দেখি যে আমাদের দেশের পার্সপেক্টিভে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে মন্তব্যগুলো করা হয় অনেক সময় না জেনে মন্তব্য করা হয়, কিন্তু আপনাদের নিয়ে এত ভালো ভালো মন্তব্য
এবং আপনাদের কাজের প্রশংসা করছে। এবং আমরা যদি ভিউয়ের কথাও বলি, নাটকটা ভালো ভিউ হচ্ছে। আমি যখন গতকাল দেখছিলাম তখন আমি দেখা শুরু করেছিলাম 2.7 মিলিয়ন, আমার দেখা শেষ হতে হতে সেটা 2.9-এ চলে গেছে। তো এই যে মানুষ পছন্দ করছে, আপনাদের কাজ দেখছে, এই সাফল্যটাকে আপনারা কিভাবে দেখছেন? আমার মতে আসলে এখন আমরা খুব শর্ট রিলস দেখে এখন নিজেদের হচ্ছে গিয়ে যে অ্যাটেনশনটা সেটা ধরে রাখার ট্রাই করি। এতে কি হচ্ছে, আমাদের যে বড় বড় অ্যাকচুয়ালি ভালো ভালো যে কাজগুলো, ওগুলো আসলে আগের মতো মানুষ আসছে না, দেখছে না। তো আমাদের ওই চিন্তাধারা থেকে এমন কিছু একটা করার প্ল্যান ছিল যেটা আসলে মানুষ মানে দেখা শুরু করলে আর শেষ করতে পারবে না, মানে শেষ পর্যন্ত দেখতে বাধ্য হবে। সেটা অ্যাক্টিং থেকে, ভিজুয়াল থেকে বা সব জায়গা থেকে, মানে ডিরেকশনের পার্ট থেকেও। তো আমার কাছে মনে হয় যে আমি এটাকে সাকসেসই ধরবো, কারণ কোয়ালিটিফুল কন্টেন্ট যদি কেউ করে থাকে তাহলে সেটার অ্যাপ্রিসিয়েশন দেওয়াটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। যেহেতু এখন আমরা খুব বেশি কোয়ালিটিফুল কন্টেন্ট কিন্তু ফেসবুকে বা যে কোনো সোশ্যাল সাইটে গেলে খুব বেশি একটা দেখতে পাই না। তো আমি বলবো যে এটা ভিজুয়ালি দেখতে খুব সুন্দর, দেখলে আসলে চোখের শান্তি যেটা সেটাও ভালো লাগে। তো যেহেতু একটা কোয়ালিটিফুল কন্টেন্ট ইন্ডাস্ট্রিতে এসেছে, সো ওইটা আসলে আমরা করছি বা অন্য যারাই করছে এটা আসলে অ্যাপ্রিসিয়েট করারই জিনিস। আচ্ছা, তৌসিফ ভাই, আপনি শুরু থেকেই বলছিলেন নীলা আসলে কথা বলতে পছন্দ করে, এবং আমরা স্ক্রিনে যেটা দেখেছি যে আপনাদের এই শুটিং করতে গিয়ে অনেক স্টোরি আছে এবং অনেক মজার ঘটনা ঘটেছে। আমরা স্ক্রিনে দেখে সেটা ফিল করছিলাম। তো নীলা, এবার আমি ফ্লোরটা আপনাকে দিতে চাই। শুটিংয়ের সময় ঘটা যে কোনো ঘটনা নিয়ে যদি তৌসিফ ভাইকে কোনো প্রশ্ন করার থেকে থাকে আপনার, যে আপনি প্রশ্ন করতে চান কিন্তু সেই সময় করতে পারেননি, এখন আপনার জন্য বিষয়টা ওপেন। আপনি তৌসিফ ভাইকে যে কোনো প্রশ্ন করতে পারেন এবং তৌসিফ ভাই চাইলে নীলাকেও জিজ্ঞেস করতে পারেন। তৌসিফ ভাই আমাকে অনেক ভূতের ভয় দেখাইছে, এখানে আসলে অনেক জিনের গল্প বলছে। এখন এগুলো কি সব সত্যি ছিল নাকি জাস্ট আমি ছোট মানুষ দেখে আপনি আমাকে ভয় দেখায়? আমি ভিডিও সহ দেখাইছি তো। আচ্ছা, ভূতের ভয় দেখানো আমার খুব পছন্দ একটা কাজ, বাট এর মানে এই না যে আমি জিন ভূতে বিশ্বাস করি না, আমি করি। আপনাদের সবার করা উচিত, যাতে আমি ভয় দেখাতে পারি আপনাদেরকে। সো বিষয় না, আমার সঙ্গে এরকম ঘটনা ঘটেছে, আমি ভয় পাই না এখন। সো ঘটে গেছে দেখে ভয় পান, আমার সঙ্গে ঘটে গেছে দেখে আমি আর ভয় পাই না, বিশ্বাস করি জিন তো আছে, আল্লাহ তাআলা বলেছেন। সো ওইটা নিয়ে আসলে আর কোনো তর্কে না যাই আমরা। বাট আমার আসলে মানুষকে ভয় দেখাতে খুব ভালো লাগে, এবং এটা এটা আমার ছোটবেলায় লাগতো। তারপর একটা গল্পে গল্পে আমি জানতে পারি তানিয়া আহমেদ ম্যাডামের থ্রুতে যে হুমায়ুন আহমেদ স্যার উনি আসলে সবাইকে আয়োজন করে ভয় দেখাইতেন। উনি নুহাশপল্লিতে সবাইকে নিয়ে গিয়ে টার্গেট করতেন যে আজকে কাকে ভয় দেখাবে। তাকে ভয় দেখানোর জন্য এমন আছে যে 10 জন 12 জন সাদা কাপড়, আগুন, কাফন এগুলো নিয়ে রেডি থাকতো, এবং সেই মাঠের মাঝখানে পাঠাতে দেয় স্ক্রিপ্টিং করে ভয় দেখাইতো আর কি। এবং সে যতক্ষণ ভয় চিৎকার না করা হবে ততক্ষণ পর্যন্ত সেই ভয়টা কন্টিনিউ হতো। সো ওটা দেখে আমি খুব ইন্সপায়ার্ড। এরকম আমি অনেকবার করেছি এভাবে, আমার বন্ধুদের সাথে আগে করতাম, এখন তো ওভাবে মানে বন্ধু বান্ধব হচ্ছে ওরাই। সো আমার ক্রুমেটস যারা আছে। সো নেক্সট টাইম আমাদের প্ল্যান আছে নীলাকে পুরো ইউনিট মিলে ভয় দেখাবো। তাই না? তারপর নীলা ওইখানেই গন, আর নিউজ এটাই আসবে যে শুটিং করতে করতে নায়িকা মরে গেছে। শুধু কি একটা প্রশ্নই করা ছিল? হ্যাঁ, আসলে বাকি সব অডিয়েন্স এখন জানে। আরেকটা জিনিস জানতে চাই যে ভাইয়ার কেমন লেগেছে? এখন তো নাটকটা বের হয়ে গেছে, সবাই দেখেছে। অ্যাজ আ ভিউয়ার আপনি কি চিন্তা করছেন যেটা আসলে কেমন লাগলো আপনার কাছে? বা যদি নেক্সট আমরা আর যদি কোনো কাজ করি এটার থেকে ডিফারেন্ট আপনি কি করতে চান? বা বিশাল প্রশ্ন করে বসে। প্রথমত আমার নিজের কোনো কাজ আমি দেখে স্যাটিসফাইড হই না। আই এম রিয়েলি সরি ফর দ্যাট, বিকজ কাজটার একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমি একভাবে দেখি। যেটা হয় ক্রিয়েটিভ ওয়ার্ক কোনোদিন মানে ফিজিক্যাল ওয়ার্ক না, যে আপনি একটা টেবিল বানাচ্ছেন এটা এরকমই হবে। সো ওটা আসলে এত কিছুর উপর ডিপেন্ড করে, ওটা চেঞ্জ হয়ে যায়। সো মিউজিক চেঞ্জ হয়, শুটিংয়ের সময় দেখা যাবে আবহাওয়া খারাপ ছিল ওই জন্য একটা জিনিস চেঞ্জ হয়। এইভাবে করতে করতে গল্পটা আসলে থাকে একরকম, হয়ে যায় একটু অন্যরকম। সো খুব কাছাকাছি যেতে পেরেছি আমরা, যা বলতে চেষ্টা করেছিলাম 100%-এ আমরা অলমোস্ট 85% আমরা করতে পেরেছি। সো এটা হচ্ছে গিয়ে আমার ওই উত্তর। কেমন লাগলো?
আর নেক্সট কি করতে চাই কি দেখতে চাই সেটা আসলে বলবো না, তোমাকে বলবো না, কাউকে বলবো, থাকুক ওটা চমক হিসেবে। তার মানে আমরা বুঝতে পারছি নীলা কিন্তু মন্তব্যের ঘরে চোখ বুলাচ্ছে এবং দেখছে যে দর্শক যে আপনাদের জুটিকে দেখতে চাইছে সেটা আসলে তার মধ্যেও কিন্তু গ্রো করেছে। তো আমাদের যেটা হয় যে যখন একটা কাজ দেখে খুব ভালো লাগে তখন কাজটা নিয়ে অনেক জাজমেন্ট করতে চাই আমরা, যে আরেকটু কি করা যেত, আরেকটু কি করে। কাজটা দেখার পর আপনাদের কি মনে হলো যে আসলে আরো কি কি করতে পারতেন বা কি করলে আপনাদের ভালো লাগতো? ওই যেটা বলছিলাম যেরকম অনেক অনেক জিনিস প্রথম জিনিস হচ্ছে কি সবার কাছে একটা সরি অফিসিয়ালি বলার আছে যে আমরা যেদিন বলেছিলাম কাজটা রিলিজ দিব সেদিন দিতে পারিনি, একদিন পরে দিয়েছি। ওইটাই একটা যে কারণ ছিল, আমাদের অনেক টেকনিক্যাল ইস্যু হয়েছিল। সো আমাদের এই জিনিসটা অনেক বেশি ঘটে আমাদের দেশে, এই যে যান্ত্রিক গোলযোগ। সো প্রথম জিনিসটা ছিল আমাদের মিউজিক হারিয়ে গেছিলো ফাইল একদম রিলিজের 1 ঘন্টা আগে। তো কোনো একটা কারণে পিসি ফরম্যাট হয়ে যায় এবং যত মিউজিক বানানো হয়েছে গত 15 দিন ধরে সব লস্ট হয়ে যায়। সো যা মিউজিক দেখছেন বা যতটুকু অডিও ছিল সেটা আসলে 1 ঘন্টার মধ্যে রেডি করে বানানো, উইচ ইজ আই গিভ হ্যাটস অফ টু দ্য হোল টিম, বিকজ ওরা এটা ম্যানেজ করেছে যেভাবেই হোক। যে কারণে কিছু অডিওর সমস্যা আছে এটা নিয়ে অনেক কমেন্টস আমি দেখেছি ইউটিউবে, অ্যান্ড আমি আন্তরিকভাবে দুঃখিত সবার কাছে, এবং অলসো নীলার কাছে প্রথম কাজে একটু অডিও সমস্যা ছিল। তো এই একটা জিনিস আমার চোখে পড়েছে, এটা আমরা চেষ্টা করবো নেক্সট টাইম যাতে না ঘটে। আমারও একই জিনিস, ভাইয়াকে আমি আসলে দেখার পর ফোন দিয়েছিলাম যে ভাইয়া আমরা তো ডায়লগ আরো সুন্দর করে দিলাম না, এটা কি একটু আমার টিভিতে কি সমস্যা হচ্ছে? ভাই বলছে না, এটা আসলে অনেক কিছু করতে হয়েছে, তারপর জানতে পারলাম যে এই এই অবস্থা। আচ্ছা, আরেকটা বিষয়, যেহেতু আমি আসলে নাটকটা দেখার পর আমার নাটক নিয়ে অনেক বেশি প্রশ্ন মাথার মধ্যে ঘুরছিল, এবং মানে বিশেষ করে চরিত্রগুলোর ক্ষেত্রে, যেমন আপনাকে যখন আমি দেখছিলাম এই যে একটা বাবা যখন ছেড়ে যায়, মায়ের সঙ্গে একটা ছেলের বন্ডিং কেমন হয় এবং ওই ফ্যামিলিতে আসলে স্ট্রাগলটা কেমন থাকে, সেইটা যে চেহারার মধ্যে ফুটে ওঠা, সেই যে একটা বিষয় থাকে যে কিছু একটা না পাওয়ার, যতই মা আমাদেরকে সবকিছু দিয়ে বড় করুক বা কোনো অভাব না রাখুক, কিন্তু বাবার অভাবটা তো আসলে থেকে যায়। তো এই ফিলটা আসলে আপনাকে কতটুকু, মানে আপনার নিজেকে কষ্ট দিয়েছে? অনেক। আমি অনেক মানুষ চিনি যাদের হয় বাবা আছে মা নেই, মা আছে বাবা নেই। আনফর্চুনেটলি নীলার বাবা এখন বেঁচে নেই, সো বাট উনি ভেরি রিসেন্টলি মারা গিয়েছেন। বাট আমি অনেক কিছু চিনি যাদের ছোটবেলা থেকে যাদের সিঙ্গেল প্যারেন্ট ছিল। সো আমি চিহ্নিত করছি না বা কাউকে দিচ্ছি না, বাট আমি দেখেছি যাদের সিঙ্গেল প্যারেন্ট আসলে ভালোবাসা দুজনের কাছ থেকেই প্রয়োজন, বাবা মা দুইজনই প্রয়োজন একটা সন্তানের। সো এবার ইটস না ডান হাত বাম হাতের মতন, একটা হাত না থাকলে আমরা সব কাজ করতে পারবো কিন্তু করতে একটু অন্যভাবে করতে হবে, অন্যরকম কষ্ট হবে। সো বাবা না থাকা মানে হয়তো ডান হাত না থাকা, মা থাকা না থাকা মানে বাম হাত না থাকা, একটা প্রবলেম হবেই। যেমন প্রীতম চরিত্র যদি বলি, এটা আমি রাখি আমরা বসে ডিজাইন ওভাবেই করেছি যে ওই ছেলেটা আসলে ভালোবাসায় কেন বিশ্বাস করে না, কারণ ও দেখেছে ওর বাবা মা ভালোবেসে বিয়ে করেছে, এরপর ওরা আসলে একটা ঝগড়া কারণে ডিভোর্স হয়, যেটা অনেক বেশি হচ্ছে আমাদের দেশে এখন। আমি ওদিন একটা ইন্টারভিউ দেখলাম একজন লয়ারের, উনি বলছে যে উনি চিল্লাচ্ছিল, ফেসবুকে দেখলাম যে এখন মানে বাংলাদেশে পরকীয়া বেড়ে গেছে অনেক বেশি, খালি ডিভোর্স আর ডিভোর্স ডিভোর্স, মানে কোর্ট ভর্তি শুধু ডিভোর্সে দিয়ে। সো মানুষের আসলে এটা, মা যে লাস্টে প্রীতমকে বলে যে আমাদের হয়তো আরেকটু ভাবা দরকার ছিল, আমরা হয়তো খুব দ্রুত ডিসিশন নিয়ে ফেলেছিলাম। সো ভুল মানুষ করে, মানুষ মাত্রই ভুল, এটা মানতে হবে। সো কোনো একটা ভুলকে যদি একটু ওভারলুক করে সম্পর্কটাকে আবার টানা যায় তাহলে আসলে সে সন্তানটার প্রতি এফেক্টটা পড়ে না। এটা একটা অ্যানাদার মেসেজ ফার্স্ট লাভের মধ্যে ছিল আর কি। আর নীলার কাছে যদি জানতে চাই যে আসলে বাবাকে যেহেতু হারিয়ে ফেলেছেন, আর বাবার কথা বললে আমরা কিন্তু প্রত্যেকে অনেক বেশি ইমোশনাল হয়ে যাই, এই মুহূর্তে আসলে বাবাকে নিয়ে কি মনে পড়ছে আপনার? বাবাকে কোন বিষয়টা বলতে পারলে আপনার ভালো লাগতো? আসলে তো বাবার অনেক কিছুই মনে পড়ে, আর অনেক কিছু আসলে বলতে চাই, কিন্তু বাবার জিনিসটাই এমন যে উনি ছোটবেলা থেকে এমনভাবে আমাকে বড় করেছে, যে এভাবে বড় করেছে যে কোনো সময় যদি না থাকে তাতেও যাতে আমি সুন্দর মতো সবকিছু ব্যালেন্স করতে পারি। আলহামদুলিল্লাহ পারছি। অ্যান্ড বলার কিছু থাকলে আসলে এখন ইন্টারভিউতে বলতে চাচ্ছি। আমরা জাস্ট আসলে মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে বাবার প্রতি অনুভূতি
যেটা থাকে মানে সচরাচর কি বলি মানে আমাদের ব্যক্তিগত জীবনেই আমরা 2 ভাই বোন, আমার বাবা সবসময় বলে মেয়ে আমার, আম্মু বলে ছেলে আমার। হ্যাঁ, মেয়েরা বাবাদের প্রতি একটু বেশি অ্যাট্রাক্টেড থাকে। আমি আমার বাবার কার্বন কপি, তো আমার মার হয়তো অত বেশি ঝামেলা হয় না, বিকজ আমাকে দেখতে থাকে আমার বাবার মতো 24 ঘন্টা। কিন্তু আমি আবার হচ্ছে কি বাবাকে তো পাই না, বিকজ আমার ভাই পুরো আমার মায়ের মতো। তো আমি নিজেকেই দেখি যে ঠিক আছে, কিছু একটা তো সে রেখে গেছেন, সেটা আমি। আচ্ছা, আর নীলা, আরেকটা বিষয় হচ্ছে যে প্রথম কাজেই যেহেতু আমরা এত সারা দেখছি এবং নীলাকে দর্শক যেভাবে পছন্দ করছে, তার আগের কাজ যদি আমি স্কিপ করতে চাই এখন, শুধুমাত্র যদি ফার্স্ট লাভ দিয়ে তাকে আমি বলি, তাকে যেভাবে দর্শক পছন্দ করছে, নীলার কি মনে হচ্ছে যে তার কাঁধে দায়িত্বটা একটু ভারী হয়ে যাচ্ছে? স্বাভাবিক না? এখন তো আসলে কাজ, শুটিং এর কাজ যেটা, এটাও ইটসেলফ ইটস আ বিগ বিগ ওয়ার্ক। আপনার অনেক সময় দিতে হবে, অনেক শ্রম দিতে হবে। অ্যান্ড কেন দেওয়া? যাতে মানুষ দেখতে পারে যে আমি কে, বা আমি কি, বা আমার মধ্যে কি কি ট্যালেন্ট আছে, বা একটা মানুষ হিসেবে আমি কিরকম, আমার ক্যারেক্টারিস্টিক্স গুলো। তো ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে মানুষ তো অনেক পছন্দ করছে, সেই জায়গা থেকে মনে হচ্ছে যে না, আসলে এখন করলেও নেক্সটটা এটার থেকেও আরো বেশি দিতে হবে। তো টার্গেট এটাই যে ভালো কাজ করতে চাই, অ্যান্ড নেক্সট যেগুলোই দিব ট্রাই করব যে বেটার দেওয়ার, যেটা এখন মানুষ পছন্দ করছে তার থেকেও বেটার দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড দায়িত্বটা একটু বেশি, এখন বাইরে গেলেই সবাই আরেকটু মনে হচ্ছে বেশি তাকাচ্ছে। এই তাকানোটা আমি লাস্ট মিস ওয়ার্ল্ড কম্পিটিশনের টাইমে পেয়েছি, অ্যান্ড আবার এই শুটিং করার পরে আবার এই তাকানোটা পাচ্ছি। তো সবার চোখে আমি দেখতে পারি যে তারা অ্যাপ্রিসিয়েট করছে জিনিসটা, যে না, সে ইজ গুড। আর এত ইনোসেন্ট একটা ক্যারেক্টার, ভালো না বেশি কি করবেন বলেন? না, দর্শক তো এভাবে সবসময় অবাক নয়নে তাকিয়ে থাকতে চায়, এই সুযোগটা তো দর্শককে দিতে হবে। আর দর্শক চায় নীলা নিয়মিত কাজ করুক, এবং এই যে ছোট পর্দা বলি বা বড় পর্দা বলি, কোনো পর্দাকে আমরা আলাদা করতে চাই না। আমরা আমাদের এই মেইন স্ট্রিম কাজে নীলাকে সবসময় চাই। এবং যেহেতু তৌসিফ ভাই ইনশাল্লাহ বলেছে, তার মানে বোঝাই যাচ্ছে সামনে আমরা আরো একসঙ্গে কিছু পাবো। কারণ আমি যখন তৌসিফ ভাইয়ের বিভিন্ন নাটকের সেটেও যেতাম, আমিও দেখতাম পার্সোনালি যে আসলে তিনি কিভাবে সবাইকে নিয়ে মাতিয়ে রাখেন, এবং ওই যে যে লাইটটা ধরে দাঁড়িয়ে থাকে সেই মানুষটার সাথেও তার আসলে হৃদ্যতা কেমন থাকে। আপনি খুব বেশি খুশি হওয়ার কারণে আমি প্রশংসা করছি না, আমি আমার বাস্তব অভিজ্ঞতা শেয়ার করছি। তো এই জায়গা থেকে আসলে একটা প্রোডাকশনের ক্ষেত্রে আপনার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কি মনে হয়? টিমওয়ার্ক, হুম। এটা একদম ফার্স্ট। এটা কি আসলে বর্তমানে আমাদের ইন্ডাস্ট্রিতে ঠিকঠাক আছে, নাকি মনে হয় যে একটু কমতে আছে? এটা আমি ঠিক জানি না, বাট আমার টিমে আছে। আপনার টিমে আছে, কারণ টিমে আপনি আছেন। সেটা যদি কারণ হয় বলতে পারে, সেটা কারণ। এটা একটা ফ্যাক্ট আসলে। আমি একটা উচিলাকে মানে উচিলা হচ্ছে আমাকে দিয়ে হয়তো এটা হচ্ছে, বাট আই বিলিভ সবার মধ্যে ভালো কাজ করার একটা স্পৃহা আছে, একটা ইচ্ছা আছে। সেটা তখনই হবে যখন টিম লিডার বলেন বা টিমের, আমি লিডার এই কারণে বলছি বিকজ একদিন আমার লাইফে আমি একদিন শুটিং মিস করেছিলাম, আমি যেতে পারিনি। আমার শরীর খুবই খারাপ ছিল, দেন শুটিং ইউনিট বসেছিল, 12টা পর্যন্ত বলেছি আমি মনে হয় যেতে পারবো, বাট 12টার পরে আমি যেতে পারিনি। সো তারপরের দিন আমার যখন শরীর ঠিক হয়ে গেল, আমার তখন আরও খারাপ লাগা শুরু হলো যে 50-60 জন লোক ওই দিন আমার জন্য বসেছিল। এর পরের দিন থেকে না, আমি নিজের কাছে নিজে একটা ওয়াদা করেছি যে আমি সুস্থ থাকবো, এবং সুস্থতা তো আল্লাহর উপরে, চেষ্টা করবো সুস্থ থাকার। এবং এই যে টিমের মানুষ যারা আছে ওদেরকে নিয়ে কাজ করার যে ব্যাপারটা, সেটা আমি সবসময় ঘুটিয়ে যাব। ইটস বিকজ আমি দেখি যখন এটা আমার আসলে সিনিয়রদের কাছ থেকে আসছে, এটা আমার বলতেই হবে অবশ্যই। অপূর্ব ভাই, ওনার সঙ্গে আমি শুটিং করছিলাম 2018 সালের দিকে। তো একদিন আমরা মেকআপ রুমে, মানে শর্ট চলছে, শর্ট রেডিওতে সময় লাগবে 1 ঘন্টার মতন। তখন আমাকে বললো যে চল একটু ঘুরে আসি। তো শুটিং ইউনিট আবার আপনার হয়তো শুটিং হাউসে গিয়েছেন, যে ঘোরার কি আছে, না না তুই চল, তুই হিরো, তুই যখন হাঁটবি তখন সবাই তোকে দেখে খুব পজিটিভ এনার্জি পাবে, এটা তোর আমার মধ্যে আছে, এটা আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছে, চল। সো গিয়ে আমরা শুটিংটা ঢাকার বাইরে হচ্ছিল, তো একটা কিচেন রুম ছিল ওখানে। উনি হাঁটতে হাঁটতে সবাইকে, কিরে কি করছিস, এই তোর ভালো। উনি সবার সঙ্গে খুবই কানেক্টেড, সবার দেখার যতটুকু জানে।
তো কিচেনে গেল, যাওয়ার পরে যে যিনি কুক ছিলেন উনি তো তাড়াতাড়ি ফেলে যাওয়া গেছিলেন, আমি তখন কিছুই না, অপূর্ব ভাই এখন অনেক বড় স্টার, তখন সুপারস্টার। সো উনি যখন ঢুকলো সবাই কাজটা ফেলে বাইরের জন্য দাঁড়িয়ে গেল। সো এতটা সম্মান একটা মানুষকে দেওয়া। সো এরপরে দিয়ে বলে যে কী ব্যাপার, কী রান্না করতেছেন? বলে ডাল রান্না করতেছি। বলে আচ্ছা আজকে কি কাছে কি একটু কাঁচা আম দিবেন নাকি? ভাই আপনি বলছেন এখন যেমনি হোক দিব। সো এই জিনিসটা, এবং অবশ্যই বলে ঠিক আছে রান্না করেন, আসতেছি আমরা খাবো দুপুরে একসঙ্গে সবাই, এই বলে চলে গেল। তার আগেও আমি যখন ঢুকছিলাম আমি দেখলাম যে কিচেনে সবাই মরার মতো কাজ করতেছে, কোনো ইন্টারেস্ট নাই, কিছু নাই। এই যে ভাইয়া ঢুকলো এরপর থেকে আমি দেখলাম ওরা সবাই একটা এনার্জি নিয়ে কাজ করতেছে। সো দ্যাট ইজ এ লেসন আমি আসলে শিখতে পারলাম ওখান থেকে, যে ইটস পসিবল, ইটস এ রেসপন্সিবিলিটি। যেটা নীলাকে একটু আগে বলছিলেন না যে আপনার মধ্যে একটা রেসপন্সিবিলিটি এখন চলে আসছে, এই রেসপন্সিবিলিটি একটা হিরোর বা একটা অ্যাক্টরের নিতে জানতে হবে, বিকজ সেটটা তার। ওনিং দ্য সেট ইজ এ ভেরি গুড থিং, আবার ওন করে এটাকে আবার ভুল দিকে নিয়ে যাওয়া একটা রং থিং। সো আই এম জাস্ট ট্রাইং টু ডু দ্য রাইট থিং আর কি। অবশ্যই এই চেষ্টা করছেন বলে হয়তো বা আমরা ফলাফলটা স্ক্রিনে দেখছি এবং আপনার কাজের মধ্যে দেখছি। নীলা, আপনার তো কাজ শুরু হয়েছে এবং আপনি সবসময় অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে থেকেছেন, কিন্তু এই যে একটা দারুণ গল্প দিয়ে আপনার তৌসিফ ভাইয়ের মতো একজন সহশিল্পীর সঙ্গে আপনার অভিষেক, তো সেই জায়গা থেকে আসলে গল্প চুজ করার ক্ষেত্রে এবং চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে আপনি কতটা গুরুত্ব দিবেন? এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এখন দেখি যে শুধুমাত্র ইউটিউব কেন্দ্রিক বা ভিউয়ের জন্য অনেক ধরনের কাজ করতে হয়, বা অনেক সময় অনেক রিকোয়েস্টে অনেক কাজ করতে হয়, তো সেই জায়গা থেকে আপনি কতটা স্ট্রিক্ট থাকবেন? বরাবরই আমি বলেছি যে আই অলওয়েজ প্রেফার কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। তো আমার ক্ষেত্রে আমি যেটা বুঝতে পারলাম যে আই রিয়েলি এনজয় অ্যাক্টিং, অ্যান্ড এইখানে যেমন আমার একটা ইনোসেন্ট ক্যারেক্টার বের হয়েছে, এরকম আমার অনেকগুলো ভার্সন আছে যেগুলো হঠাৎ হঠাৎ আমার কাছে আসে। তো প্রত্যেকটা ভার্সন আমি আসলে এক্সপ্লোর করতে চাই ক্যারেক্টারের মাঝখানে। এক্সাম্পল আমাদের দর্শকের জন্য দিতে পারেন, আসলে কি কি ধরনের রূপ নীলা নিতে পারে? যেমন আমি অনেক দুষ্টুমি করতে পারি, আবার আমি অনেক ফানি একটা ক্যারেক্টার, তো অনেক ফান লাভিং একটা পার্সন, তো ওইভাবেও যদি কোনো কিছু থাকে। এছাড়াও দেখা যাচ্ছে যে অবশ্যই ডিরেকশনের দিক থেকেও আমি চাবো যে, যেহেতু মানুষ বলে যে আমাকে তাদের দেখতে ভালো লাগে, তো স্ক্রিনে দেখার সৌন্দর্যের ব্যাপার একটা, ওইটাও আমি আসলে আরো খেয়াল রাখবো যে আমাকে কিভাবে প্রেজেন্ট করা হচ্ছে। অ্যান্ড সবসময় আমি আসলে একটু ডিফারেন্ট কিছুই করতে চাই, মানে প্রত্যেকবার একই রকম জিনিস দিলে মানুষও বোর্ড হয়ে যাবে, আর আমিও চাই না। অলসো আমি যেটা বললাম যে আমিও ক্যারেক্টারগুলো এক্সপ্লোর করতে চাই, বা আমি কি কি করতে পারি দেখতে চাই। তো আমি অ্যাকশনও করতে চাই কোনো এক সময়। ইনশাল্লাহ ইনশাল্লাহ নিশ্চয়ই আমরা সামনে ভিন্ন ভিন্ন রূপে নীলাকে পাবো। তৌসিফ ভাই, নীলা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সুন্দর একটা মুহূর্ত পার করার জন্য। কিন্তু যেহেতু চলে যাওয়ার আগে অবশ্যই আপনাদের কিছু কথা শুনতে চাই, যেটা আপনারা আপনাদের দর্শককে বলতে চান। দর্শককে বলবো থ্যাংক ইউ ফার্স্ট লাভে বিলিভ রাখার জন্য। এই কাজটা আমরা অনেক আশা নিয়ে করেছিলাম, অনেক স্বপ্ন দেখেছিলাম। প্রতিটা আশা, প্রতিটা স্বপ্ন এত সুন্দরভাবে পূরণ হয়ে যাবে এটা আসলে আমি আশাও করিনি, বাট পুরোটা সম্ভব হয়েছে আপনাদের জন্য। সো এইভাবেই সবসময় আমাদের উপর ভরসা রাখবেন, আশা করি এই ভরসা আমরা ধরে রাখতে পারবো। এবার নীলা, বরাবরের মতোই আপনারা অনেক সাপোর্ট দেখিয়েছেন, আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি। তো এই ভালোবাসা নিয়ে আগামী দিনগুলোতে আগাতে চাই, আপনাদেরকে ভালো ভালো কাজ দিতে চাই। এন্টারটেইনমেন্টের জায়গা থেকেও আপনাদেরকে দেখা যাচ্ছে সুন্দর প্রপার বিনোদনের সুযোগ করতে চাই বাকিদের মতো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, দোয়া রাখবেন, অ্যান্ড আশা করি যে আগামী দিনগুলোতে আপনাদেরকে পাশে পাবো। অবশ্যই। এবং ব্যক্তিগতভাবে এজ এ অডিয়েন্স আমিও চাইবো, আপনাদের জুটিকে আমার খুব দারুণ লেগেছে, সামনে আপনাদের দুজনকে আবারও একসঙ্গে দেখতে চাই। আবারও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।